1970 ভোলা, ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, অসংখ্য প্রাণহানি। তারপর 1988 সালের বন্যা, 1991 সালের ঘূর্ণিঝড়, সিলেটের বন্যা, 2024-এর আগস্টে ফেনীর বন্যা, 2026-এর জুলাইয়ে চট্টগ্রামের বন্যা ও পাহাড় ধস। প্রতিবার একই দৃশ্য, প্রথমে বিপর্যয়, তারপর ত্রাণ, তারপর বরাদ্দ। এখানে মূল প্রশ্ন হলো, আমরা কি শুধু জলবায়ু পরিবর্তনের শিকার, নাকি আমরা একটি ব্যর্থ ব্যবস্থারও শিকার? কারণ পৃথিবীর বহু দেশ বন্যার সঙ্গে যুদ্ধ করেছে। নেদারল্যান্ডস সমুদ্রের নিচে থেকেও টিকে আছে, জাপান ভূমিকম্পের সঙ্গে বসবাস করে। কিন্তু বাংলাদেশে কেন একই সমস্যার পুনরাবৃত্তি? কেন সমস্যাগুলো কখনো পুরোপুরি শেষ হয় না? এবং এখানেই শুরু হয় দুর্যোগ অর্থনীতির গল্প। একটি গল্প যেখানে দুর্যোগ কেবল মানবিক সংকট নয়, বরং অর্থ, ক্ষমতা এবং প্রভাবেরও খেলা। এর বাঁধে দুইটি ভাঙন দেখা দেয়। নদী তীরের স্থায়ী বাঁধের একটি অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। হবিগঞ্জের খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে মানুষ গেছে 100 জন, সাংবাদিক ভাইদের নিয়ে গেছে 200 জন, আর ত্রাণ দিছে মাত্র 4 বস্তা। বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলার জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক তহবিল কাজ করছে, কিন্তু বাস্তবতা খুবই হতাশাজনক। 2025 সালের নভেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে দুর্নীতির এমন কিছু লোমহর্ষক বিষয় উঠে আসে যা যে কাউকে আটকে উঠতে বাধ্য করবে। প্রতিবেদনে বলা হয়, 2010 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বাস্তবায়িত 891টি প্রকল্পের মধ্যে অর্ধেকের বেশি অর্থই দুর্নীতি ও নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই প্রকল্পগুলোর মোট বাজেট কত ছিল জানেন? 3,896 কোটি টাকা। জলবায়ু অভিযোজন প্রকল্পগুলোর বেশিরভাগ বাস্তবায়ন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পগুলোর নদী খনন এবং বাঁধ নির্মাণ খাতে তথ্য গোপন, স্থানীয়দের মতামত না নেওয়া এবং তদারকি কর্মকর্তাদের ঘুষ লেনদেনের মতো মারাত্মক সুশাসনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। যেমন খুলনায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে 33 লাখ টাকার বাজেটের মধ্যে 26 লাখ টাকাই লোপাট করা হয়েছে। সেখানে পুরনো ও মানহীন সরঞ্জাম ব্যবহার এবং কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে সম্পূর্ণ বিল পরিশোধের প্রমাণ পায় দুদক। অনুরূপ ফেনীর মুহুরী ও সিরোনিয়া নদীর তীর রক্ষা, বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে প্রতি বছর বাঁধ ভেঙে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 2025 সালের 6 আগস্ট দুর্নীতি দমন কমিশন ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরেকটি মারাত্মক রূপ হলো, প্রায় 92% ক্ষেত্রে স্থানীয় জনগণ জানতই না যে তাদের এলাকায় কী প্রকল্প হচ্ছে। জনগণের মতামত না নিয়েই যে কোনো জায়গায় যে কোনো কিছুর কাজ শুরু করে দেয়, আর পরে তার রেশ টানতে হয় স্থানীয় বাসিন্দাদের। যেমন বরগুনায় একটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছিল, কিন্তু যাদের জন্য সেটি নির্মিত হয়েছিল সেই জেলে সম্প্রদায় ঝড়ের সময় সেখানে পৌঁছাতেই পারত না, কারণ আশ্রয় কেন্দ্রটি তাদের বসতির বিপরীত পাশে নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ ভাবুন, ভবন আছে, বাজেট খরচ হয়েছে, প্রকল্প সম্পন্নও হয়েছে, কিন্তু উদ্দেশ্য ব্যর্থ, কারণ নির্মাণকারীরা স্থানীয় জনগণকে কিছু জিজ্ঞেস না করেই যেখানে ইচ্ছা হয়েছে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করে ফেলেছে। মানে দায়সারা কাজ কারবার। আচ্ছা, যখন পৃথিবীর ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার জন্য অর্থ দেয়, সেই অর্থের প্রকৃত মালিক কে? সরকার, এনজিও, দাতা সংস্থা, নাকি উপকূলের সেই সাধারণ মানুষটি যার ঘর প্রতি বছর জলোচ্ছ্বাসে ভেসে যায়? অবশ্যই সাধারণ মানুষ, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। মূলত সমস্যা হলো, রাষ্ট্র সবসময় আউটপুট মাপে আর মানুষ মাপে ফলাফল। যেমন একটি আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে, এটি একটি আউটপুট, কিন্তু মানুষ নিরাপদে সেখানে পৌঁছাতে পারছে কিনা সেটি হলো ফলাফল। একটি বাঁধ সংস্কার হয়েছে, এটি একটা আউটপুট, কিন্তু 5 বছর পরে বাঁধটি টিকে আছে কিনা সেটি হচ্ছে ফলাফল। 2026-এর চট্টগ্রাম বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার 2,15,00,000 টাকা ও 3,450 টন চাল বাজেট করেছে। কিন্তু সংবাদ মাধ্যমের নিউজ অনুযায়ী সবাই সেই ত্রাণ পাচ্ছে না, শুধু কিছু নির্দিষ্ট সংখ্যক বিশেষ লোকই সেগুলো পাচ্ছে। শুধু এই দুর্যোগে যে এমনটা হয়েছে তা কিন্তু নয়, বরং বাংলাদেশের সকল দুর্যোগে ত্রাণের চিত্র একই, কিছু বিশেষ মানুষ ছাড়া আর কেউই পায় না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, বন্যাকালে ত্রাণ বন্টনে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ ছিল ব্যাপক। প্রকৃতি কখনো আমাদের অনুমতি নিয়ে আসে না। ভূমিকম্প আসবেই, ঘূর্ণিঝড় আসবেই, বন্যা আসবে। প্রশ্ন হলো, আমরা কি প্রতিবার একই গল্প দেখব, নাকি এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে দুর্যোগ থাকবে কিন্তু দুর্যোগ আর বিপর্যয়ে পরিণত হবে না? কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, প্রকৃতির শক্তি মানুষের নিয়ন্ত্রণে নেই, কিন্তু মানুষের প্রস্তুতি মানুষের হাতেই।